নমস্কার। নিউজ রেনেসা বাংলায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের সঙ্গে আছেন বিখ্যাত চিকিৎসক ডক্টর অরিন্দম বিশ্বাস, আর.এন. টেগোর হসপিটালে কর্মরত। তো ডাক্তারবাবুর কাছে আমরা যাব কিছু প্রশ্ন নিয়ে। এই মুহূর্তে যেটা আমাদের সমস্ত বিশ্বে সব থেকে বড় প্যান্ডেমিক মহামারী আকার নিয়েছে, সেই করোনা ভাইরাস। তো সেই করোনা ভাইরাস নিয়ে সর্বপ্রথমে ডাক্তারবাবুকে জিজ্ঞাসা করব যে এখন তো রাজ্যে আংশিকভাবে লকডাউন উঠে যাওয়ার পর আবার নতুন করে চালু হয়েছে। তা সত্ত্বেও আমরা যারা প্রত্যাহিক জীবনে যাদেরকে আমাদের বাইরে বেরোতেই হচ্ছে, যেমন চিকিৎসক, বিভিন্ন সরকারি বা বেসরকারি অফিসের কর্মচারী, তারা কিভাবে নিজেদেরকে সাবধানে রেখে এই সময়ে তারা সমস্ত দিক মেনটেন করবে, যদি কিছু সাজেশন দেন সে বিষয়ে। দেখো, প্রথমে আমি সবাইকে নমস্কার জানাচ্ছি। তবে আমি বিখ্যাত নই। আমি একজন মেডিসিন বিশেষজ্ঞ। আমি সবার কাছের হতে চাই, পাশে থাকতে চাই। আমি সেই ডাক্তার। আর সাধারণ মানুষের কথা চিন্তা ভাবনা কিন্তু আমার একটা সব থেকে বড় কাজ, তাদের ভাবনা। এখন সব থেকে আমাকে যেটা ভাবাচ্ছে হচ্ছে কোভিড-19 বা করোনা, যেটা নিয়ে তুমি কথাটা বললে। তো এই করোনা ভাইরাস থেকে দেখো, এটা এখন সময়কালীন না চিরকালীন সেটা ইতিহাস বলবে বা আগামী দিন বলবে। কিন্তু এখন এই মুহূর্তে থেকে আমাদের এর থেকে বাঁচতে হবে, কারণ এর কোনো প্রতিকার নেই, প্রতিষেধক নেই। আমাদের কিন্তু এই সময় আমাদেরকে যা যা করতে হবে সেটা হচ্ছে সামাজিক দূরত্ব। আমাদের মাস্ক পরিহিত হয়ে বেরোতে হবে। নাক আর মুখ, এই দুটো ছিদ্রের মধ্যে দিয়ে, আর চোখও কি খানিকটা, এর মধ্যে দিয়ে করোনা ভাইরাসের প্রবেশ হয়। তো আমরা যদি এই ছিদ্রগুলোকে একটু আটকে দিতে পারি, তাহলে কিন্তু আমাদের কোনো অসুবিধা হওয়ার কথা নয়। সেক্ষেত্রে আমরা মাস্ক পরবো। আর যাদের চশমা ব্যবহার করছেন তাদের কোনো অসুবিধা নেই। যাদের মাস্ক খুব অসুবিধা হচ্ছে, তারা ফেস শিল্ড ব্যবহার করতে পারেন। ফেস শিল্ড অনেকটা কিন্তু সাহায্য করবে। তো আর একটা হচ্ছে দূরত্বটা। কখনো 6 ফুট বলছে 2 মিটার, যাই হোক দূরত্বটা আমাদের রাখতে হবে। আর সর্দি কাশি কারুর যদি হঠাৎ হতে পারে, তখন সে মাস্কের মধ্যে যদি থাকে, তাহলে কি হয়, অন্য কাউকে সে সংক্রমিত করে না, নিজেরও শরীরটা তাদের সেদিক থেকে ঠিক থাকে, যাতে সর্দিটা নিজের কাছেই থাকে, পরে সে মাস্কটাকে বর্জন করতে পারবে। কিন্তু আরেকটা মানুষকে সংক্রমিত সে করছে না। সেই দিক থেকে সচেতনতার একটা বার্তা দরকার, একটা আবহাওয়া দরকার সচেতন হওয়ার। তো এই যদি আমরা যদি একজন আরেকজনকে সচেতন করতে পারি, একটা বার্তা দিতে পারি, আর তার সাথে হচ্ছে যে পরিচ্ছন্নতাটা। দেখো, খালি কিন্তু কোভিড-19 নিয়ে ভাবলে হবে না। জল জমবে, আগাছা আছে মানুষের বাড়ির কাছে, এই জলগুলো সরিয়ে ফেলতে হবে। কারণ ডেঙ্গি আর ম্যালেরিয়া, চিকেনগুনিয়া এগুলো কিন্তু মশাবাহিত, এগুলো হাতছানি দিয়ে হাতছানি দিচ্ছে। তো এই হাতছানির থেকে আমাদেরকে সরিয়ে রাখতে হবে। সেই ক্ষেত্রে আমরা যদি পরিচ্ছন্নতাটা রাখি, তাহলে কিন্তু আমরা ভালো থাকবো। 2 নম্বর হচ্ছে যে বাজারে গেলে বা জনসমাগম হওয়ার যেখানে সম্ভাবনা আছে, আমরা দূরে থাকতে পারি। বাজারে গেলে বা এখন তো আমাদের অফিসেও যেতে হচ্ছে, তো অফিসেও গেলে আমরা একটু দূরত্ব নিয়ে বসবো। একটাই দেখো সমস্যা হয়ে গেছে, সেটা হচ্ছে কোনো কিছু স্পষ্ট নয়। নিশ্চিত ভাবে কিন্তু আমি তোমাকে আজকে সাবির হোসেনকে আমি সব কটা কথা বলতে পারবো না। 3 মাস আগে আমি যা বলেছি, হয়তো 3 মাস পরে অন্য কথা আমাকে বলতে হয়েছে। তোমাকে আমি স্পষ্ট ভাবে বলি, আমি ভেবেছিলাম জুন মাসেই শীর্ষবিন্দুতে পৌঁছে যাবে, তা কিন্তু হলো না। আমাদের কিন্তু জুলাই মাসেও এখনো শীর্ষবিন্দুতে পৌঁছতে পারলাম না। এটা গিয়ে অগাস্ট হতে পারে, আর অগাস্টের শেষও হতে পারে। তবে হ্যাঁ, একটা কথা বলে রাখি, এর মধ্যে 15 আগস্টে ভ্যাকসিন আসতে পারে না। স্বাধীনতা দিবস উদযাপন আমরা আচ্ছা। নিশ্চয়ই করব, ভ্যাকসিনের উদযাপনের দিন কিন্তু ওইটা নয়। আর নিশ্চিতভাবে কোনো তারিখ দেখে ভ্যাকসিনের দিন ঠিক হয় না, এটা মেনে নিতে হবে, এবং সেটা মেনে হচ্ছে 2021 অব্দি, 2021-এ হবে। তো এই জায়গাতে থেকে আমাদের কি করণীয়? আমাদের করণীয় হচ্ছে নির্দেশিকা যা আছে পালন করা। দেখো, এই নির্দেশিকাগুলো কিন্তু আজকের নয়, বহু আগের, বহু কাল ধরে এই নির্দেশিকা আছে। আমরা এই নির্দেশিকা পালন করছি কারণ এখন সংবাদ মাধ্যম, যে আজকে প্রত্যেকটা মানুষ, কিন্তু বেশিরভাগ মানুষ সচেতন হয়েছে, কাগজ পড়ছে। তোমার মতন একজন আছেন যিনি সবাইকে শিক্ষিত করছেন, সচেতন করছেন। এই জায়গায় দাঁড়িয়ে আজকে এই সময় প্রযুক্তি আমাদের হাতে আছে, সেই কারণে মানুষ আজকে জানতে পেরেছে এই ভয়াবহতাটার সম্বন্ধে। মৃত্যুর হার কিন্তু বেশি নয়, তবুও ভয়াবহতাটা আছে বলে মৃত্যু হতে পারে। সেই কারণেই আজকে এই জায়গায় দাঁড়িয়ে আমরা কিন্তু সচেতন হচ্ছি। এই সচেতনের বার্তাটা কিন্তু ছড়িয়ে দিতে হবে। পশ্চিমবঙ্গ সবকিছু দেখে দেখাতে পেরেছে,
পশ্চিমবঙ্গ এখানেও দেখাবে যে আজ বাংলা কিন্তু দেখাতে পারবে যে আমরা করোনার বিরুদ্ধে ভালো করে লড়বো, করোনার বিরুদ্ধে জয়ী হব। আচ্ছা, ধন্যবাদ ডাক্তারবাবু। তো একটি প্রশ্ন মানে যেটা সবার মাথায় আসছে, যে হঠাৎ দেখা গেল পরিবারের কেউ একজন করোনায় মানে আক্রান্ত মানে হলো, বা তার সম্ভাবনা, তার যে সিমটম গুলো, করোনা সিমটম গুলো দেখা গেল, সেক্ষেত্রে তাৎক্ষণিকভাবে কি করণীয়? দেখো, প্রথম হচ্ছে চিকিৎসকের সাথে যোগাযোগ করা। চিকিৎসকের যদি মনে হয় যে হ্যাঁ, এই মানুষটা করোনা হতে পারে বা কোভিড-19 আক্রান্ত হতে পারে বা সংক্রমিত হয়েছে সে, তখন কিন্তু পরীক্ষা করতে হবে। সেটা অন্যান্য কোনো পরীক্ষা নেই, লালারস থেকে পরীক্ষাটা নিতে হবে, নাক আর কান। তো সেই লালারস থেকে যদি পরীক্ষাটা নেওয়া হয়, সেটাকে পরীক্ষার মাধ্যমটাকে বলা হয় RT-PCR। এইটা পরীক্ষাটার 6 থেকে 8 ঘন্টা, হয়তো বেশিরভাগ খুব বেশি সময় লাগে, পরীক্ষাটার উপর, স্যাম্পেলের উপর নির্ভর করে। সেই রিপোর্ট যদি ধনাত্মক অথবা পজিটিভ আসে, হ্যাঁ, তখন আমি ধরে রাখবো যে এটা করোনা হয়েছে। তখন একটাই কাজ, দেখো, একটা ওষুধ আছে হাইড্রক্সিক্লোরোকুইন, যে ICMR বলেছে যে হাইড্রক্সিক্লোরোকুইন 5 দিন খাওয়া, চিকিৎসকের পরামর্শ নিয়ে। তার আগে একটা ইসিজি করে নেওয়া, তার আগে চোখটা দেখে নেওয়া, চোখটা না দেখলেও ইসিজিটা অ্যাটলিস্ট করে নিক, কারণ হার্টের চলাচলের ক্ষেত্রে কিছুটা বিঘ্ন ঘটায় এই ওষুধ। সেই ক্ষেত্রে ইসিজিটা করলে আমরা নিশ্চিত হই আমরা এই ওষুধটা শুরু করে দিতে পারি। কিন্তু তবুও বলবো হাইড্রক্সিক্লোরোকুইন কিন্তু সেফ ওষুধ, কোনো অসুবিধা হওয়ার কথা না কারণ নিলে। তো কিন্তু হাইড্রক্সিক্লোরোকুইন যে কাজ করবে সঠিকভাবে নিশ্চিতভাবে, সেটা কিন্তু এখনো প্রমাণিত হয়নি। কিন্তু পুরনো যে কোভিড একবার সার্স হয়েছিল, যেটা সেটা হচ্ছে 2002 থেকে 2003-এর মধ্যে, সেই সময়টায় কিন্তু এই হাইড্রক্সিক্লোরোকুইন দেখা গেছিল কিছুটা কাজ করে। সেই হিসেবে আমাদের বিজ্ঞানিকরা বলেছে এই ওষুধটা কাজে দেবে, তো এই ওষুধটা দিতে পারি। যদি দেখি, দেখো, অক্সিজেন স্যাচুরেশন বলে একটা ব্যাপার আছে, শরীরে হিমোগ্লোবিনের সাথে অক্সিজেন থাকে, সেই জায়গাটা আমরা পালস অক্সিমিটার দিয়ে দেখি যে টিস্যুগুলোর মধ্যে কিরকম আছে। তো সেই রকম জায়গায় যদি দেখি 94-95 আছে, তাহলে কোনো অসুবিধে নেই। কিন্তু যদি দেখি সে 90% নিচে নামছে, তখন কিন্তু সে মানুষকে সেই উপসর্গ থাকুক বা না থাকুক, আমরা কিন্তু ঝুঁকি নিতে পারবো না, আমরা কিন্তু তাকে ভর্তি করব। আর কারণ এই ক্ষেত্রে একটা অদ্ভুত জিনিস দেখা গেছে, যে কোনো উপসর্গ নেই, কিন্তু তুমি স্যাচুরেশনটা দেখো পালস অক্সিমিটার দিয়ে, সেই স্যাচুরেশন কিন্তু নেমে গেছে 85, 86, 80-তে, কোনো সিমটম নেই, মানে কোনো উপসর্গ নেই, কোনো কষ্ট নেই। তবু আমরা ঝুঁকি নেব না, যদি নামতে থাকে আমরা হাসপাতালে ভর্তি করবো, কারণ অক্সিজেন দেওয়ার দরকার আছে। তার সাথে কিছু ওষুধ বেরিয়েছে, রেমডেসিভির বলো, ফ্যাভিপিরাভির বলো, ওষুধগুলো এসছে। কিন্তু অসুবিধাটা কোথায় দেখো, ওষুধ হয়েছে এই রেমডেসিভিরের একটা ওষুধের দাম প্রায় 6,000 টাকা। তুমি এবার 5 দিন যে দেবে, বা 4, 5, 6 দিন দেওয়ার কথা ছিল, 5 দিনে নামানো হয়েছে। তুমি প্রায় 6,000, মানে হচ্ছে প্রায় 30,000 টাকা খরচ হচ্ছে একটা ওষুধের জন্য। আর এই বৈশ্বিক মহামারীর জন্য সাধারণ মানুষ কিন্তু দায়ী ছিল না, দায়ী হচ্ছে একটা দেশ, সেখান থেকে আমদানি করে এনেছে, সবাই ছড়িয়েছে, তারপর হচ্ছে। কিন্তু আমরা 30,000 টাকার এই খরচটা কতটা বহন করতে পারবো সেটা সন্দেহ। কারণ অনেক গরিব মানুষ আছে যারা কোভিডে আক্রান্ত হচ্ছে। যদিও গ্রাম বাংলার কিন্তু অবস্থা শহর তলির থেকে ভালো, এটা কিন্তু অস্বীকার করার নেই। গ্রাম বাংলার অনেক পরে এসছে, শহরতলির অবস্থাটা কিন্তু প্রথম থেকে খারাপ ছিল। সেই ক্ষেত্রে ওষুধের দামটার উপর একটু নিয়ন্ত্রণ দরকার, সেটা আমি সরকারের কাছে অনুরোধ করব, আবেদন করব। আমরাও বাংলা পক্ষ যারা আছি, যারা সমর্থক, তারা নিশ্চয়ই এ ব্যাপারে এই কথাটার আওয়াজ তুলবো। তুমিও, তোমরাও তুলবে, সবাই। যাই হোক, দেখা যাক সেটা আগামী দিন কি হয়, কিন্তু এই মুহূর্তে এটাই করণীয়। হুম। আর যদি উপসর্গ না থাকে, তাহলে কিন্তু সোজা বাড়িতে থাকুক। লোক, মানে লোকের কাছাকাছি যেন না যায়। যে সেবা দিচ্ছে সে যেন মাস্ক পরিহিত হয়ে যায়, গাউন পরে থাকে, তার কোনো শরীর যেন মানুষটার কাছাকাছি না আসে, হাতে গ্লাভস পরে। আবার যখন মানুষটার সেবা শেষ হয়ে যাবে, সেই গাউনটাকে বর্জন করবে, গ্লাভসটাকে বর্জন করবে, মাথার ক্যাপটাকে বর্জন করবে, ফেস শিল্ডটা যদি থাকে সেটা বর্জন করবে, বা সেটা পরিষ্কার করে নেবে। আর একটা N95 মাস্ক নিয়ে সেইটা কিন্তু তাকে সেবা যত্ন করতে হবে। এই যদি আমরা রাখতে পারি তাহলে ভালো। মুশকিল হলো, প্রত্যেকটা দিন তুমি যদি খেয়াল করো, নতুন নতুন তথ্য উঠে আসছে। মানুষ কিন্তু এই তথ্যের অত্যাচারে পাগল হয়ে যাচ্ছে, মাথা ঠিক হুম, থাকছে হুম। না। এতদিন আমরা জানতাম এটা বায়ুবাহিত নয়। আমিও মাস্ক না পরে আমি অনেক দিন গেছি, মানে বাইরে যখন স্টুডিওতে গেছি নানান অনুষ্ঠানে, তারপরই হঠাৎ বায়ুবাহিতর কথাটা এখন এসছে। তবুও বায়ুবাহিতের কথা একটা বলে রাখি, খোলা আকাশে হওয়ার কথা না, এই তথ্য মানতে আমি রাজি নই। এই যদি তথ্যটা আমি মানতাম, তাহলে কিন্তু এই ভারতবর্ষে 7 লাখ 8 লাখের কাছে না, ভারতবর্ষ এখন 21 লাখের কাছে চলে যেত। কারণ যদি এটা খোলা আকাশে হতো,
বৈজ্ঞানিকরা বলেছেন, 200 জনের ওপর বৈজ্ঞানিক বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে লিখেছে, ঠিক কথাই, কিন্তু তারা সবসময় একটা জায়গায় জোর দিয়েছে, সেটা হচ্ছে বদ্ধ ঘরে। বদ্ধ ঘরে থাকতে পারে, সেটা নিয়ে আমি অস্বীকার করছি না, তা না হলে এত ডাক্তার আক্রান্ত হতে পারতো না, এত স্বাস্থ্যকর্মী, এত নার্স আক্রান্ত হতো না, হয়েছে তারা। তো সেই ক্ষেত্রে হয়তো আমি মেনে নিতে পারি, কিন্তু যদি পুরোপুরি বায়ুবাহিত কেউ বলে দেয়, তো সেটাকে মানতে আমি রাজি নই। তো এই মুহূর্তে যে ট্রেন্ড দেখা যাচ্ছে, প্রতিদিন নতুন রেকর্ড তৈরি হচ্ছে, তো আপনার ধারণা কি, মানে ভারতবর্ষ কোন জায়গায় গিয়ে সেই পিক পয়েন্টে পৌঁছাবে যেখান থেকে আবার গ্রাফটা ফল করতে পারে? সেটা মানে কত দূর, মানে কতদিন ওয়েট করতে হতে পারে তার জন্য? দেখো, অপেক্ষার তো শেষ নেই, মানে সত্যি কথা একটাই কথা, মানে প্রত্যাশা পূরণ কিন্তু কোনো বৈজ্ঞানিক বা চিকিৎসা বিজ্ঞানীরা করতে পারেনি। এটা মেনে নাও, এটা সত্যি জিনিস, এটা আমি পরিষ্কার কথা বলা ভালো। চেষ্টা তারা চালাচ্ছে, নিরলস চেষ্টা চালাচ্ছে, কিন্তু ফলাফলটা এখনো আমরা পাইনি। আমরা ইতিবাচক ফল কিন্তু এখনো পাইনি। এই ক্ষেত্রে প্রথম দিকে প্রত্যেকদিন দেখবে এই তথ্যে সরবরাহ যেভাবে হয়েছে, বহু ভুল ছিল, কিন্তু এই বৈশ্বিক মহামারীতে সঠিকভাবে তুমি বলতে পারবে না, মানে সঠিক তথ্য, নিখুঁত তথ্য তুমি দিতে পারবে না কাউকে। আর ভারতবর্ষের ঘনত্ব, ঘনবসতিপূর্ণ একটা জায়গা হচ্ছে ভারতবর্ষ, পশ্চিমবঙ্গ একটা ঘনবসতিপূর্ণ জায়গা। এই দুটো মিলিয়ে যদি তুমি দেখো, আমারও মনে হয়েছিল জুন মাসের শেষের দিকে শীর্ষবিন্দুতে পৌঁছবে, তা হয়নি। জুলাই মাস কেটে যাবে, এখন আমার মনে হচ্ছে জুলাই মাসও পার করে যাবে, জুলাই মাসের শেষে শীর্ষবিন্দুতে যাবে, এর কোনো মানে নেই। তবে হ্যাঁ, ভারতবর্ষের সংখ্যাটা কিন্তু 11 থেকে 12 লাখ কিন্তু পৌঁছে যাবে হচ্ছে জুলাই মাসের শেষে। সেইটা শীর্ষবিন্দু হবে কিনা সেটা জানি না, সেটা আমাদের এখন অপেক্ষা করতে হবে। শীর্ষবিন্দু তো বললে বুঝতে পারবে না। তখন একটা, যদি গ্রাফটা নামে বা লেখ চিত্রটা যদি নামার নিম্নমুখী হয়, তখন বুঝতে পারবো যে আমরা শীর্ষবিন্দুতে হুম। এই সময়টা পৌঁছেছিলাম। এইভাবে শীর্ষবিন্দুতে আমরা একদমই। বুঝতে পারবো। কিন্তু এখন দেখো, অপেক্ষার শেষ নেই, মানে সত্যি কথা হচ্ছে 0 দিন বয়ে যাচ্ছে আমাদের, আমরা অপেক্ষায় হুম। আছি নতুন একটা ভোরের দেখার, কিন্তু সেই ভোরটা এখনো আসছে না, আমাদের দুঃস্বপ্ন এখনো যায়নি। ভ্যাকসিন নিয়ে কতটা আশাবাদী আপনি? কথাটা খুবই ভালো জিজ্ঞেস করেছো, প্রশ্নটা খুব সহজ হয়েছে, উত্তরটা কিন্তু সহজ নয়। প্রতিষেধক মানে একদমই। এমন একটা জিনিস, প্রতিষেধক নিখুঁত হতে হবে। প্রতিষেধক আর ওষুধের মধ্যে একটা পার্থক্য আছে। ওষুধটা কখন ব্যবহার করি, যে মানুষ অসুস্থ, সেখানে পার্শ্ব প্রতিক্রিয়া দেখে আমরা ওষুধটাকে ব্যবহার করি, কারণ অসুস্থ মানুষের ওপর। আজকে টিবির ওষুধ আমরা টিবি রোগীকে দিই, আজকে ডায়াবেটিসের ওষুধ ডায়াবেটিস পেশেন্টকে দিই, শর্করাটাকে কমানো, নিয়ন্ত্রণে আনার জন্য। কিন্তু একই সাথে বলবো, ভ্যাকসিন কিন্তু আমরা সাধারণ মানুষকে, যারা সুস্থ মানুষকে দিচ্ছি একটাই কারণে, যাতে তাদের রোগটা না হয়, তাদের একটা প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে পারি। সেইখানে ভ্যাকসিন আজকে বললে কালকে চলে আসবে, ভ্যাকসিন এত সহজ নয়। এটা জাদুবিদ্যা নয়, জাদু সম্রাটরাও পারবে না। এটা সম্ভব হচ্ছে একটা বাস্তবসম্মত আর বিজ্ঞানসম্মত ভাবে একটা ভ্যাকসিন বা প্রতিষেধক তৈরি হয়, সেটার জন্য বহু সময় লাগে। দেখো, এমনি হিসাবে যদি আমাকে জিজ্ঞেস করো, 15 মাস লাগার কথা। জানুয়ারি মাসে যদি এই রোগের প্রবর্তন শুরু হয়, তাহলে পরের জানুয়ারি 1 বছর হয়। এখন অক্সফোর্ড আমাদেরকে একটু আশা জুগিয়েছে যে এই বছরের শেষে তারা প্রতিষেধক নিয়ে আসতে পারবে। ভারতবর্ষের যে চেষ্টাটা প্রথমে ছিল, বা একটা তারিখ দেখে বলা, সেটা কিন্তু চটকদারি ছাড়া আর কিছু ছিল না, বা চমকপ্রদ একটা ঘটনা ছাড়া কিছু ছিল না। কারণ এইরকম তারিখ দেখে কোনো ভ্যাকসিন হয় না। ভ্যাকসিনটা অনেকগুলো মানে স্তর আছে। প্রথম স্তরে হচ্ছে পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা, খুব অল্প ডোজে আমরা দিই, তারপরে আমরা এই ডোজটাকে বাড়াই, তারপর দেখি কার্যকারিতা নিয়ে। এবার তৃতীয় স্তর যেটা হচ্ছে সব থেকে মানে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হচ্ছে, যে দুভাগে মানুষকে, আমরা দুশ্রেণীর মানুষকে পারবে না, যারা সংখ্যা, সেই সংখ্যাতাত্ত্বিক বিশ্লেষণ যখন হবে, সংখ্যাতাত্ত্বিক বিশ্লেষণ যখন হবে, তখন বিশ্লেষণ করতে হবে এক কোন শ্রেণীর মানুষ পেল না, আর যে শ্রেণীর মানুষ পেল সে কতটা সুবিধা হয়েছে, তার সে কতটা সুবিধাজনক জায়গায় রয়েছে, তখন আর পার্শ্ব প্রতিক্রিয়াও আছে কিনা, এই মিলিয়ে একটা সংখ্যাতাত্ত্বিক বিশ্লেষণ হয়। এই বিশ্লেষণ বিশ্লেষণ যদি পরে সঠিক হয়, তখনই এই ভ্যাকসিনের, এই প্রতিষেধকের শিলমোহর পায়, সেটা বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে জানাতে হয়।
ব্যাপারটা কিন্তু অনেকগুলো স্তরে যেতে হয়, এত সহজ না আজ বললে কালকে আমি একটা প্রতিষেধক আনতে পারবো না, এতে সময় নেয়। এখন হ্যাঁ। এই সময়টা কত লাগে, সেটা সাধারণত 15 মাস 14 মাস লাগে, এত তাড়াতাড়ি হয় না। আচ্ছা ডাক্তারবাবু, একটা প্রশ্ন। এই মুহূর্তে যারা করোনা আক্রান্ত হচ্ছেন এবং আবার পুনরায় সুস্থ হয়ে বাড়ি ফিরছেন, তাদের কি আবার পুনরায় করোনা আক্রান্ত হওয়ার কোনো সম্ভাবনা আছে? মানে তুমি তুমি দারুণ দারুণ প্রশ্ন করছো গো, মানে সত্যি প্রশ্নগুলো খুব সহজ, কিন্তু এত মানুষের জন্য করছো না, মানে মানুষের খুব কষ্ট হয়ে যাবে। মানে তুমি আশা করি হ্যাঁ, এই ভিডিওটা সবাইকে ছড়িয়ে দিতে পারবে, আর মানুষেরা গ্রহণ করবে। একদম। সত্যি কথা, তুমি একটা দারুণ প্রশ্ন করেছো। প্রশ্নটার মধ্যে মানে এত ভালো প্রশ্ন কিন্তু কোনো সাংবাদিক এখনো করেনি আমাকে। যাই হোক, একটা প্রশ্ন হচ্ছে, এই প্রশ্নটা এসেছিল সাউথ কোরিয়াতে। কিছু মানুষের হলো, মানুষের কোনো উপসর্গ নিয়ে এলো, সব চিকিৎসা পেলো, উপসর্গ কিছু নেই, 18 দিন 20 দিন পরে দেখলো আবার পজিটিভ, তখন ভাবলো এটা আবার নতুন করে সংক্রমণ হয়েছে কিনা। তখন সায়েন্টিস্ট যারা বিজ্ঞানী তারা চিন্তা ভাবনা করে দেখলো যে এই যে আরটিপিসিআর মাধ্যমটা আছে না, এটা আমরা প্রোটিনটা দেখি, এই যে ভাইরাস যদি মরেও যায় এই প্রোটিনটা অনেক সময় থাকে। তো এই প্রোটিনটাই যখন আবার নতুন করে লালারস পরীক্ষা করা হচ্ছে, তখন দেখতে পাচ্ছে এই প্রোটিনটা আবার আবার পজিটিভ একটা ধনাত্মক ফল আসছে। তারা তখন ওই লালারসটাকে কালচার করলো। কালচারে তো পজিটিভ বেঁচে কোনো ভাইরাস যদি বেঁচে থাকে তাহলেই কালচারে দেখাবে। তো কালচারে তখন দেখা গেল যে কালচারে নেই। তো বোঝা গেল এগুলো ডেড ভাইরাস। তার মধ্যে যে প্রোটিনটা রয়েছে শরীরে, ডেড ভাইরাসটা সরে যায়নি, আছে। তার কিছু অংশ এসে যখন লালারসের মধ্যে ঢুকেছে, সেই অংশগুলো লালারসের পরীক্ষাতে আরটিপিসিআর এ ধনাত্মক ফল দেখাচ্ছে। এই ধনাত্মক ফল দেখাতে আমরা বিশ্বাস করছি যে যায়নি বা রিইনফেকশন হয়েছে, আবার পুনরায় একটা সংক্রমণ হয়েছে, তা নয়। আসলে হচ্ছে এগুলো মরা ভাইরাস। তার যে শরীরের কিছু অংশ সেইটা পরীক্ষার সময় পাওয়া যাচ্ছে, এবং পাওয়া গিয়ে সেটাকে একটা দেখাচ্ছে যে এই জায়গাটাতে একটা কথা তোমাকে বলতে চাই। জানো তো, কিছু কিছু ফ্ল্যাট বাড়ি, কিছু কিছু আবাসিক, তারা যতক্ষণ না নেগেটিভ আসছে ততক্ষণ দিচ্ছে না। তারা বুঝতে পারছে না ভাইরাস কিন্তু প্রথম 7 থেকে 10 দিন আক্রমণাত্মক চরিত্র দেখায়, তারপরে কিন্তু নিষ্ক্রিয় হয়, বা শরীরের প্রতিরোধ ক্ষমতা তাকে শেষ করে দেয়, নিয়ন্ত্রণ করে নিতে পারে। তো যদি 20 দিন পরেও যদি ধনাত্মক ফল আসে, মানুষটাকে বাড়িতে প্রবেশ করতে দিন, তার থেকে আর ছড়াবে না। ছড়ালেও যদি হয় খুব কম সংখ্যায়, বাড়ির লোককে ছড়াবে, আপনাদের আবাসিকদের ছড়িয়ে দেবে না। তাকে কিছুদিন বাড়িতে নিশ্চয়ই বিশ্রাম নিতে বলবো। কিন্তু যত সময় যায়, সময় যত দীর্ঘ হয়, তখন কিন্তু এই ভাইরাসের নিষ্ক্রিয়তা থাকে বেশি, সক্রিয়তা থাকে না। এই জায়গাটা আমাদের মানুষদের সবাইকে বুঝতে হবে। তবে তোমার এই প্রশ্নটার মধ্যে কিন্তু আশা করি বোঝাতে পেরেছি, এই যে হুম, পজিটিভিটির একটা আবার হবে কিনা, এই আবার হবে হুম। কিনা এই প্রশ্নটা কিন্তু এখনো সদুত্তর আমি দিতে পারবো না, যে সঠিকভাবে বলতে পারবো না, জোর দিয়ে বলতে পারবো না যেটা হবে না। হতে পারে, কারণ যে ভাইরাসের প্রবর্তন 6 মাস আগে, তার কিন্তু অন্তরঙ্গ আমরা বেশি দেখতে পাইনি, আমরা বহিরঙ্গটাই দেখতে পেরেছি। আরো বছর লাগবে পড়াশোনা সাধারণত করে, গবেষণা করে, একদমই। গবেষণা করে। সাধারণত সাধারণত আমরা যেভাবে দেখি অন্যান্য রোগের ক্ষেত্রে, যে অ্যান্টিবডি গুলো আমাদের দেহে তৈরি হয়, তার ফলে পুনরায় সেই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম থাকে। এটা আমরা সাধারণ বুদ্ধি দিয়ে দেখি। তো সেইটা কি করোনার ক্ষেত্রে প্রযোজ্য? করোনার ক্ষেত্রে আমরা এটাকে আরটিপিসিআর, এটা অ্যান্টিবডি যেটা তুমি বলছো, সেটা আমরা দেখি হচ্ছে রক্ত পরীক্ষায়। রক্ত আচ্ছা। পরীক্ষাটা, দেখো প্রথম দিকে রক্ত পরীক্ষার ক্ষেত্রে ভারতবর্ষ চেষ্টা করেছিল কিছু কিট আনার। মানে রক্তটা তুমি ফেললে, 3-4 ড্রপ রক্ত লাগলো, তুমি একটা স্যাম্পেলের কিটের মধ্যে ফেললে, ফেলে রংগুলো বদলালো কিনা সেইগুলো বোঝা যায়, সেগুলো লেখা থাকে। যেরকম হার্ট অ্যাটাক হলে সঙ্গে সঙ্গে আমরা আজকে ট্রপোনিন বলে একটা পরীক্ষা করি, সেটা কিট পাওয়া যায়, বুঝতে পারি। এইবার হচ্ছে হুম। ডেঙ্গির ক্ষেত্রেও একই রকম বুঝতে পারি। অ্যান্টিবডিটা আছে, তুমি যেটা বলছো ওই রক্ত পরীক্ষা দিয়ে সাধারণত এটা বোঝা যায়। রক্ত পরীক্ষা দিয়ে বুঝতে গেলে প্রথমে ভারতবর্ষ চেষ্টা করেছিল, কিন্তু রক্ত পরীক্ষা করে কিন্তু খুব যে লাভবান হয়েছে তা নয়। কারণ প্রথম যে কিট গুলো এলো সেগুলো প্রচুর ভুলে ভরা ছিল, মানে ত্রুটিপূর্ণ কিট ছিল, সেগুলোকে ফেরত দিতে হলো। এরপরে ভারতবর্ষ পুল টেস্টের কথা বললো, সেটাও খুব একটা লাভবান হলো না। তবে আগামী দিন, যত দিন যাবে, তত কিন্তু হয়তো এই পরীক্ষাটা দরকার পড়বে। তবে সেটা কিন্তু শীর্ষবিন্দুতে যাওয়ার পর,
যে এরপরে মানুষ কতটা আক্রান্ত হয়েছে। কারণ তুমি একটা খেয়াল করে দেখো, আরটিপিসিআর এত সহজ নয়, একটা বিশেষ ল্যাবরেটরি লাগে এইটা পরীক্ষাগুলো করতে। তার উপর আমার সন্দেহ আছে গুণগত মান নিয়ে, যে সমতুল্য কিনা সেটা নিয়ে আমার একটা সন্দেহ আছে। আগেও আমি প্রকাশ করেছি, নানান টিভির চ্যানেলে বলেছি, তোমাকেও বলছি। এইবার প্রশ্নটা এলো যে আমি এই রক্ত পরীক্ষাটা কবে করব সেটা বলতে পারো, এটা মানে গণস্বাস্থ্যের সাথে যারা জড়িত তাদের ক্ষেত্রে এটা কাজে লাগবে। আরেকটা বুঝতে সুবিধা হবে আমাদের হার্ড ইমিউনিটি হচ্ছে কিনা। যত বেশি অ্যান্টিবডি আসবে হার্ড ইমিউনিটির ক্ষেত্রে বলা হতো 65% বা 60% হয়ে গেলে হার্ড ইমিউনিটি। এখন একটু এই পড়াশোনাটা কিছুটা চেঞ্জ মানে বদলেছে, পরিবর্তন হয়েছে। সেক্ষেত্রে বলা হচ্ছে যে অনেক সময় 45% হলেও হয়, যারা অ্যাক্টিভলি কাজ করছে তাদের মধ্যে এসে গেলেই হবে। কিন্তু এখনো পর্যন্ত রক্ত পরীক্ষা খুব কম জায়গায় কম সংখ্যায় হয়েছে। আমরা কিন্তু এখনো লালারসের উপর নির্ভরশীল। সেই পরীক্ষাটা কিছুদিন চলুক, ভালোভাবে হোক, মান যা গুণগত মান যাতে ঠিক থাকে সেটা হচ্ছে আমাদের বিশেষ লক্ষণীয় ব্যাপার। একদমই। তো বিভিন্ন জায়গায় যে পরিবর্তন, বিভিন্ন জায়গায় কোথাও পজিটিভ দেখা যাচ্ছে, আবার অন্য কোথাও দেখা যাচ্ছে নেগেটিভ একই ব্যক্তির ক্ষেত্রে। এই যে ডিফার হচ্ছে, এই যে মানে এটা টেস্টের রেজাল্টটা, এটার কারণটা কি? মানে তুমি আবার আরেকটা প্রশ্ন করেছো, আরেকটা দারুণ প্রশ্ন করেছো। সত্যি কথা, আমরা খুব চিন্তিত, চিকিৎসক হিসেবে আমি খুব চিন্তিত। আমি তোমাকে একটা ঘটনা দিয়ে বলছি। একটা বেসরকারি হাসপাতালে আমার একজন পরিচিতকে পাঠালাম। সেই মানুষটাকে আমি খুবই ভালোভাবে চিনতাম। তার বেরোনোর কোনো প্রশ্ন নেই। তার ছেলে বেরোচ্ছে, কিন্তু সে ছেলে যেভাবে সামাজিক দূরত্ব রাখছে বা শারীরিক দূরত্ব রাখছে ভাবা যায় না। সে মানুষটার কিডনি পেশেন্ট ছিল, সে বাড়িতে গেল, বাড়ি থেকে তার কিছু সমস্যা হলো। তো উনি যখন হাসপাতালে গেলেন, তার প্রথম পরীক্ষাটা হলো ধনাত্মক ফল। তো সবাই হতাশ হলাম, আমিও হতাশ হলাম। তখনই আমার বারবার মনে হচ্ছিল একটা কথা, ফলস পজিটিভ বলে একটা কথা। একটা ইনস্ট্রুমেন্ট বা একটা পদ্ধতির যদি 90% সঠিক হলে বা অ্যাকিউরেট হলে, নিখুঁত হলেও, মানে 0.8 মানে 0.08% মানুষের কিন্তু ভুল রিপোর্ট আসতে পারে, ফলস পজিটিভ যেটা আমরা বলি। রোগটা নেই অথচ রেজাল্ট দেখালো পজিটিভ। এটা একটা সমস্যা। এই এরারটা অনেক জায়গায় দেখা যায়, এই ভুলগুলো। ইলেকশন দেখো, ইলেকশন কাউন্টিং এর সময় হয়, কাউন্টিং বলছি, বিশেষের সময় হয় না, পুরোটাই তো হুম, হুম। স্ট্যাটিস্টিক্স এর উপর ভরসা করে, তথ্যের উপর ভরসা করে। তো এই তথ্যগুলো বা মেশিন, আর মেশিন এমন একটা জিনিস, দেখো 100% ঠিক হতে পারে না। আজকে 10 জন 10টা মোবাইল কি ঠিক থাকে? কারুর একটা মোবাইল কোনো সময় গন্ডগোল করবে, কারুর 6 মাসে গন্ডগোল করবে, কারুর 2 বছর করবে। তো এই বিষয়টাকে একটা যান্ত্রিক গোলযোগ কিন্তু হতে পারে, সেটা কিন্তু 100% ঠিক হয় না। তো এই পিসিআর এর ক্ষেত্রে এক জায়গায় পজিটিভ আসছে, পরের দিন আরেক জায়গায় গিয়ে একটা ঋণাত্মক ফল আসছে, সেটা মেনে নেওয়া যায় না। এইবার সরকারের একটা বড় দায়িত্ব আছে, টিম তৈরি করে দেখা ও পরিদর্শন করতে হবে, আর গুণগত মান ঠিক আছে কিনা সেইটা বোঝাতে হবে। এই গুণগত মান যদি ঠিক না থাকে তাহলে কিন্তু আমরা এই ফলাফল পাবো। আর এই ফলাফল যত বাড়বে তত কিন্তু আতঙ্কিত হবে মানুষ, একটা আতঙ্কের একটা পরিবেশ সৃষ্টি হবে। সেই ক্ষেত্রে আমরা মনে হয় 48টা যে কেন্দ্র আছে, সেই 48টা কেন্দ্রের মধ্যে টেস্টের সংখ্যা বাড়ুক, তার সাথে গুণগত মানটা যেন সমতুল্য হয়, সেইটা কিন্তু একটা দেখার বিষয় আছে। ধন্যবাদ, অনেক ধন্যবাদ ডক্টর অরিন্দম বিশ্বাসকে আজকের আমাদের সঙ্গে লাইভে থাকার জন্য। ধন্যবাদ। এবং সবশেষে আমি বলবো যে সাধারণ মানুষের উদ্দেশ্যে এই মুহূর্তে আপনার কি বার্তা, সেটা দিয়েই আজকে লাইভ অনুষ্ঠান এখানে শেষ করছি। আমি চাইবো একজন নাগরিক হিসেবে সাধারণ মানুষ যেন চিন্তা মুক্ত থাকে। আর একটা বিষয়, আপনারা ডাক্তারের সাথে যোগাযোগ করবেন তাড়াতাড়ি, দূরাভাষে যোগাযোগ করুন। ডাক্তারের চিকিৎসা কেন্দ্র যদি বন্ধ থাকে, আর মানুষের সাথে থাকবেন। আর সাবির হোসেনের মতন মানুষ আছে যাকে আপনারা সর্বদাই পাবেন। কোনো অসুবিধা হলে সে নিশ্চয়ই আমাদের মতো ডাক্তারদের, আমি একজন সাধারণ ডাক্তার হিসেবে নিজেকে মনে করি, নিশ্চয়ই যোগাযোগ করিয়ে দেবেন। এই সমস্যার কিছু সমাধান হলে আমি আবার আসবো আপনাদের সামনে কোনো বার্তা নিয়ে। সাবির হোসেনকে আমি অনেক ধন্যবাদ জানাই যে আমাকে এই সুযোগটা দিয়েছে এই প্ল্যাটফর্মে একদম। কিছু বলার জন্য, এই মঞ্চে কিছু বলার জন্য। আমি সত্যি বাধিত হলাম। আবার আবার আমরা কোনো একটা অনুষ্ঠানে ডক্টর অরিন্দম বিশ্বাসকে আবার হয়তো পেতে পারি।
তো আরো বেশি বেশি খবর জানতে এবং আমাদের সম্বন্ধে আপডেট পেতে আমাদের পেজে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।